আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই? আমরা লাস্ট ক্লাসে অ্যালগরিদম ডিজাইন এই চ্যাপ্টার 2 আরম্ভ করেছিলাম। অ্যালগরিদম ডিজাইনের একটি টেকনিক ডিভাইড অ্যান্ড কনকোয়ার। সো ফার আমরা লাস্ট ক্লাসে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন এবং বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাজ ওয়েল এজ আমরা ম্যাক্সিমাম ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম মিনিমাম ডিসকাস করেছি। বাইনারি সার্চ এবং ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করার যে প্রসিডিউর আছে, মেথড আছে, আমরা সেটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্লাই করলে কি ধরনের সুবিধা আমরা পাই সেটাই আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। আমরা আজকে প্রথমেই যে অংশটা দেখব তা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম এবং স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ ইউজিং ডিভাইড অ্যান্ড কনকোয়ার। হোয়াই শুড উই ইউজ ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড টু সলভ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার? হোয়াট উইল বি দ্য আউটপুট, অথবা এফিসিয়েন্সি কত, আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করব। প্রথম কথা যেটা তা হচ্ছে তোমরা চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দাও। আর আমার কথা কি শোনা যাচ্ছে বাবারা? জি মিস, শোনা যাচ্ছে। ওকে, তাহলে ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম মিনিমাম আমি গত ক্লাস থেকে একটু রিভিউ দিয়ে আরম্ভ করছি। যদি ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম মিনিমাম বলি তাহলে স্ট্রেট ফরওয়ার্ড যে মেথডটা আমরা ডিসকাস করেছি তা ছিল যে লিনিয়ার সার্চে যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টের মতো, যে প্রথম ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম এবং আমরা তাকে সেভাবে ক্যালকুলেশন করছি। ম্যাক্সিমাম যদি লেস দেন ইকুয়াল টু এআই হয় তাহলে সেখান থেকে আমরা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি একটা সংখ্যা, আবার মিনিমাম যদি এআই হয় তাহলে মিনিমাম। অর্থাৎ এখানে যেটা বের হয়েছিল তা হচ্ছে টোটাল উই নিড টু অফ n-1 কম্পারিজন। আমরা টোটাল n-1 সংখ্যক কম্পারিজন প্রয়োজন হবে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য। আমরা এর পরবর্তীতে যা দেখেছি তা ছিল ম্যাক্সিমাম মিনিমাম ইউজিং ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড, যেখানে আমাদের ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ ছিল, যে 1 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত ইন্ডেক্স আছে। প্রথমে ব্ল্যাঙ্ক থাকছে, ট্রি অর্গানাইজেশন যদি দেখি, পরবর্তীতে আমরা সেটাকে ফিল আপ করছি। প্রথমে আমরা 1 থেকে 10 তাকে মিড ভ্যালু নিচ্ছি, 1 থেকে 5 এর মিড ভ্যালু, এভাবে আমরা স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স এবং ম্যাক্স মিন, যার ফলে আমরা পরবর্তীতে যখন ব্যাকওয়ার্ডে যাচ্ছি তখন আমাদের টোটাল লিস্ট নাম্বার অফ লিস্টের মধ্যে ম্যাক্সিমাম আসছে 201, মিনিমাম হচ্ছে -6। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। আমরা একটা অ্যালগরিদম ডেভেলপ করার জন্য যে লজিকগুলো আছে সেখানে বলেছি যে একটা ভ্যালু যদি থাকে লিস্টের মধ্যে তাহলে সেটাই ম্যাক্স হবে, সেটাই মিন হবে। যদি দুটো ভ্যালু থাকে আমরা তাকে কম্পেয়ার করব, তার মধ্যে একটা ম্যাক্স হবে, একটা মিন হবে। এবং 3 নাম্বার কেস হচ্ছে মোর দ্যান 2 ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে আমরা মিড ভ্যালু বের করব এবং আবার আমরা কেস 1 কেস 2 দিকে কনসিডার করব। অর্থাৎ এখানে ছিল কি, যদি একটা ভ্যালু থাকে তাহলে আমাদের সেটাই ম্যাক্স মিন হবে। যদি দুটো ভ্যালু থাকে তাহলে এআই ম্যাক্স হবে, এ জে মিন হবে, অথবা এ জে ম্যাক্স হবে, এআই মিন হবে। মোর দ্যান 2 ভ্যালু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আবার রিকার্সিভ প্রসিডিউর ব্যবহার করেছি। এখানে আমরা ম্যাক্স মিনকে কল করছি মিড ভ্যালু দিয়ে, অর্থাৎ দুটো ভাগ করছি। আমরা এইভাবে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের কন্ট্রোল অ্যাবস্ট্রাকশনে আমরা দেখেছি, ইফ দ্য ভ্যালু প্রবলেম ইজ স্মল এনাফ then we have to solve the problem immediately, otherwise we have to split the problem so that it can be solved in a single iteration. তাহলে আমরা এখানে ম্যাক্স মিনের কনসেপ্টে সেটা দেখেছি।
এখানে যে কথাটা বলা হয়েছে যে আমরা এই অ্যালগোরিদমটার টাইম যে কম্প্যারিজনটা আছে, টাইম নিডেড টু কমপ্লিট দ্য অ্যালগোরিদম, আমরা তাকে যদি একটি ফাংশন আকারে উপস্থাপন করি তাহলে সেই ফাংশনটা হবে এই ধরনের। T of n of a total time required for the n number, if the list consists n number, then we need T of n by 2 plus T of n by 2 plus 2 if the number is greater than 2. If the number is 1, then we don't আমাদের কোনো কম্পেয়ার করার প্রয়োজন পড়ছে না। নাম্বার যদি 2 হয় তাহলে আমার একটা কম্পেয়ার করার প্রয়োজন পড়ছে। তাহলে এখানে আমরা যদি দেখি আগের অ্যালগোরিদমটা মিড ভ্যালু আছে, খেয়াল করো মিড ভ্যালু, তাহলে টোটাল n সংখ্যক ডাটার জন্য যদি tn প্রয়োজন হয়, মিড ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা i থেকে মিড পর্যন্ত লাগবে n/2, মিড মানে হচ্ছে n/2, তার জন্য আমরা আবার ম্যাক্সমিনকে কল করব এবং বাকি n/2 এর জন্য আমরা মিড থেকে এন্ড পর্যন্ত সেখানে আমরা আরেকটা ম্যাক্সমিনকে কল করব। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই অ্যালগোরিদমটাকে যখন ফাংশন আকারে উপস্থাপন করছি, এই টোটাল অ্যালগোরিদমের জন্য আমার টাইম লাগছে tn, তার মধ্যে আমার যদি একটা ভ্যালু হয় তাহলে কম্পারিজন প্রয়োজন পড়ছে না, যদি দুটো ভ্যালু হয় তাহলে একটা কম্পারিজন করলেই হচ্ছে, আদারওয়াইজ আমাদেরকে মিড বের করে T of n/2, T of n/2 এবং সবার শেষে যেহেতু আমরা কম্বাইন করছি, মার্জ করছি, সেখানে আমার ম্যাক্সের জন্য 1 ইউনিট লাগছে 1 স্টেটমেন্ট, মিনের জন্য 1 স্টেটমেন্ট, অর্থাৎ এক্সট্রা 2। তাহলে আমরা এই কমপ্লেক্সিটিটাকে এইভাবে উপস্থাপন করতে পারি ফাংশন আকারে। T of n equal to হচ্ছে T of n/2 plus n/2 plus 2। ক্লিয়ার সবাই? আমরা এই অংশটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, কিভাবে সিম্পলিফাই করব সেটাই আমরা এখানে দেখানো আছে। যেমন আমাদের যে অংশটা ছিল T of n/2, সেখানে আমাদের T of n equal to, তাহলে আমি পাচ্ছি 2T of n/2 plus t। ঠিক আছে, তাহলে T of n/2 আমরা আগের স্লাইড থেকে যদি আসি, T of n/2 হচ্ছে 2T of n/2 plus 2। আমরা এখন সাকসেসিভ অর্ডারে, আমরা এর আগে সাবস্টিটিউশন মেথড দেখেছি রিকার্সিভ প্রসিডিউরে, আমরা সেই মেথডটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে n/2 এর পর n যদি হয় তাকে আমরা উপস্থাপন করছি n/2 এর রেসপেক্টে। তাহলে n/2 যদি হয় সেটা হবে n/4, আবার n/4 হলে হবে n/8। তাহলে এইভাবে সাকসেসিভ অর্ডারে রিপ্লেস করলে দেখা যাচ্ছে যে যাবে T of n/2 equal to হচ্ছে 2T of n/2 plus 2 equal to হচ্ছে 2 of 2T n/4 plus 2। এখন যদি বলো যে এই জিনিসটা কোত্থেকে আসছে, তাহলে এটা আসছে এইখান থেকে, অর্থাৎ আমার মেইন ইকুয়েশন দেয়া আছে, ফাংশন হচ্ছে এটা, সেখান থেকে আমি বের করতে পারি এভাবে সাকসেসিভ অর্ডারে যে n যদি হয় জাস্ট রিপ্লেস করো, n এর পরিবর্তে n/2, এখানেও n এর পরিবর্তে n/2, তাহলে হয়ে যাবে n/4। আবার যখন তুমি n/4 বের করবে আবার তুমি এখানে n/4 বের করো, n/4 দাও, তাহলে তুমি n/8 এর রেসপেক্টে আসবে। তাহলে আমরা যদি একে একটু সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি এখানে 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 2 2 স্কয়ার প্লাস 2 1। অর্থাৎ এই স্টাডি যদি করি এই ইকুয়েশনটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়াল টু, এখানে যে স্কয়ার যদি থাকে তাহলে এখানেও স্কয়ার থাকবে, এখানেও স্কয়ার থাকবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে, কমতে থাকবে। অর্থাৎ এভাবেই কিন্তু যখন আমরা বলবো T of n, যদি আমি 8 এর রেসপেক্টে আসি তাহলে হবে 2 কিউব, এখানেও 2 কিউব প্লাস 2 কিউব 2 স্কয়ার 2 1, এভাবে একটার পর একটা আসতে থাকবে ভ্যালু। এই ভ্যালু যদি আমরা ইমপ্লাইজ করি যে k-1 পর্যন্ত, তাহলে কি হবে 2 এর পরিবর্তে k-1 k-1, তাহলে এখানে k-1, এখানে যখন k-1 দ্যাট মিন্স সাকসেসিভ অর্ডারে যাবে k-2 আপ টু 2 টু দ্য পাওয়ার 1, আমরা যদি ফর k-1 স্টেপস এখানে কনসিডার করি। এখন এই যে লাস্টে যে অংশটা আছে, একটা জিওমেট্রিক রিগ্রেশন বা প্রোগ্রেশনের কথা যদি চিন্তা করি, এই অংশটুকু গত ক্লাসে আমি বলেছিলাম যে ar প্লাস ar স্কয়ার, ar1, ar স্কয়ার, ar কিউব, এভাবে যদি আমরা দেখি তাহলে সেই ইকুয়েশনটা, জিওমেট্রিক প্রোগ্রেশনের ইকুয়েশন থেকে আমরা যে সূত্রটা আছে আমরা দেখেছিলাম a of r to the power n-1 by r-1, সেই হিসাবে এই অংশটুকুর ভ্যালু আসে 2 to the power k-2। ঠিক আছে, এটা বইতে সুন্দর করে করা আছে, দেখবে আবার
তাহলে আমরা টোটাল এই ইকুয়েশনটা পাচ্ছি tn প্লাস এই অংশটুকু প্লাস হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকুর ভ্যালু 2 টু দ্য পাওয়ার k মাইনাস 2। এই যে এখানে লাস্ট লাইনে লেখা আছে, সবাই একটু প্রথম থেকে এই স্লাইডটা একটু দেখো। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত গেল। এখন আমাদের বেস কন্ডিশন কি? বেস কন্ডিশন হচ্ছে যদি আমি 2 করতে পারি তাহলে 1 পাবো, 1 করলে 0। দ্যাট মিন্স আমি যদি 2 করতে পারি সেটা হচ্ছে আমার একটা বেস কন্ডিশন হতে পারে। এখানে আমি যখন 2 আনতে চাই, জাস্ট এইটুকু দিকে খেয়াল করো, n বাই 2 টু দ্য পাওয়ার k মাইনাস 1, আমি যদি মাইনাস 1টাকে উঠাই নিয়ে আসি উপরে, তাহলে উপরে চলে আসে 2n বাই 2 টু দ্য পাওয়ার k। দ্যাট মিন্স n ইকুয়াল টু যদি 2 টু দ্য পাওয়ার k ধরা যায়, তাহলে কিন্তু আমার দুটো কাটাকাটি গিয়ে শুধু 2 থাকছে, যেটা কিনা একটা বেস কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একে সিম্পলিফাই করে আমরা n ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার k নিয়ে নিই, অর্থাৎ লেট n ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার k। তাহলে এই ইকুয়েশনের মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় যদি 2 টু দ্য পাওয়ার k এর পরিবর্তে n বসিয়ে দেই, তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 3n বাই 2 মাইনাস 2। ঠিক আছে, 3n বাই 2 মাইনাস 2। ওয়ারেজ আমরা যখন স্ট্রেট ফরওয়ার্ড দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি যে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ম্যাক্সিমিন যদি বের করতে হয়, আমাদের টোটাল কম্পারিজন হচ্ছে 2 অফ n মাইনাস 1। আমরা যদি ডিভাইড এন্ড কনকোয়ার ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা আসছে 3n বাই 2 মাইনাস 2। ওকে, তাহলে এখানে আমরা n সংখ্যক ডাটার জন্য যা পাচ্ছি, উইদাউট ডিভাইড এন্ড কনকোয়ার যদি n এর মান 10 হয়, কম্পারিজন হচ্ছে 18, এবং ডিভাইড এন্ড কনকোয়ার ব্যবহার করে যদি আমি কম্পারিজনটা করি, সেই ক্ষেত্রে হচ্ছে 13, অর্থাৎ প্রায় 27.78% ইনক্রিজ ইন পারফরমেন্স যদি দেখা যায়, তাহলে সেটা হচ্ছে 27. That means it is very clear that the algorithms using divide and conquer approach are way more efficient than the traditional iterative algorithms. Traditional iterative algorithm আছে, সেখান থেকে আমরা রিকার্সিভ প্রসিডিউর ব্যবহার করব এবং ডিভাইড এন্ড কনকোয়ার যদি করি, তাহলে সেটা মোর এফিশিয়েন্ট হবে। ঠিক আছে, অনেক সময় একটা কোশ্চেন দেওয়া থাকে যে শো why should we use divide and conquer method, অথবা show that divide and conquer method। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আসি যে অংশটাতে, তা হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্ট অ্যালগরিদম কনসেপ্ট জেনারেল আইডিয়াটা এখানে লেখা আছে, দেখো একটু পড়ো। মার্জ সর্ট অ্যালগরিদমের কনসেপ্ট হচ্ছে n সংখ্যক ডাটা যদি থাকে, তাকে স্প্লিট করব, প্রতিটা সেট সর্ট করব এবং রেজাল্টেন্ট সর্টের সিকোয়েন্সটাকে মার্জ করে একটা সিঙ্গেল সর্টের সিকোয়েন্স আমরা বের করব। তাহলে মার্জ সর্টে আমরা এভাবে কাজটা করছি। তাহলে এখানে আমাদের একটা লিস্ট অফ এলিমেন্ট দেয়া আছে, কনসিডার দ্য অ্যারে, এই লিস্টে দেয়া আছে কি হবে, আমার এখানে 3, 6, 7, 8টা ডাটা আছে। তাহলে আমরা সেই 8টা ডাটাকে স্প্লিট করছি। ছবিটা একটু দেখো কিভাবে কাজ করছে। তাহলে এখানে আমরা যদি বাই হ্যান্ড সিমুলেশন যদি করি আমরা, তাহলে 179, 652, 351 এভাবে যে ডাটাগুলো আছে, টোটাল 3, 6, 9, 10টা ডাটা আছে আমার। এই 10টা ডাটাকে আমরা কি করব, মিড ভ্যালু বের করব। মিড ভ্যালু যখন বের করছি, তাহলে 5টা ডাটা এই পাশে আসলো, 5 দেখো স্প্লিট। আবার পরবর্তীতে প্রত্যেকটা, এখানে কিন্তু এই পাশে কিন্তু মনে হতে পারে যে এখানে কি তাহলে স্প্লিট হয়নি, এখানেও স্প্লিট হয়েছে, আসলে প্যারালালি চলছে, তো এক পাশটা দেখানো হয়েছে। এখন 1 থেকে 5 যদি করি, 1 + 5/2 হচ্ছে 1/3, অর্থাৎ 1 2 3, 1 থেকে 3 হচ্ছে একটা অংশ, 4 5 হচ্ছে আরেকটা অংশ। আবার 1 থেকে 3 যখন করি, তাহলে 1 থেকে 2 হচ্ছে এক অংশ, বাকি
3 হচ্ছে আরেক অংশ। এভাবে আমরা স্প্লিট করছি। এই পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত একটা ডাটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত স্প্লিট করে গেলাম। তাহলে এখানে দেখো স্প্লিট 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 স্প্লিট, এই পাশেও কিন্তু একই কাজ হচ্ছে। এটা এখানে দেখানো হয়নি, শুধুমাত্র প্রথম অংশটা দেখানো হয়েছে। তারপরে কাজ হচ্ছে এইবার হলো আমাদের এই যে দুটো ডাটা পেয়ে গেছি, আমরা এই দুটো ডাটাকে এবার কম্পেয়ার করে একটা রেজাল্টেন্ট ভ্যালু পাবো, সর্টেড লিস্ট পাবো। সেই সর্টেড লিস্ট কি হচ্ছে 285। যদি আমি বলি যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, তাহলে 285 আসবে উপরে, 310 আসবে নিচে পরে। এবার আমরা এই দুটো অংশকে, অর্থাৎ এবার আমরা উপরের দিকে উঠছি। আবার আমার এই সর্টেড লিস্টের সাথে 179 কম্পেয়ার করে তার একটা পজিশন সে পাবে। আবার এই সাথে 652 কম্পেয়ার করে তার একটা পজিশন সে পাচ্ছে। তাহলে 652 আছে, এখানে আমাদের 652 35, এটা তো আলাদা আলাদা করে সর্টেড হচ্ছে। তাহলে এখানে 652 351 থেকে পেয়েছি 351, প্রথম সর্টেড লিস্ট থেকে 351। এইভাবে আমরা মার্জ সর্ট, তাহলে কনসেপ্টটা কি হচ্ছে, মার্জ সর্টিং এর কনসেপ্টটা হচ্ছে এই লিস্ট অফ এলিমেন্ট যদি থাকে, সেই লিস্ট অফ এলিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করব, দুই ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার একটা করে সিঙ্গেল ইউনিট আসে। এবং সিঙ্গেল ইউনিট যখন আসবে তখন আমরা দুটো করে কম্পেয়ার করে আবার উপরের দিকে উঠবো, ব্যাকওয়ার্ডে চলে আসবো। অর্থাৎ টপ টু বটম, বটম থেকে আমরা এবার টপে চলে আসবো, অর্থাৎ মার্জ করব। এভাবে আমরা এই কাজটা, এখানে কিন্তু হ্যান্ড সিমুলেশন দেখানো হয়েছে। এখানে মনে হতে পারে যে এই পাশ করা হয়েছে, এটা কেন করা হয়নি, এটাও আসলে করা হবে, জাস্ট সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এই অংশটুকু দেখানো হয়েছে। আমি যদি এই অংশ মার্জ সর্টটাকেই দেখাতে চাই ট্রি কলের মাধ্যমে, তাহলে কি হবে দেখো, আমার 10টা ডাটা যদি থাকে, আমার লেফট হ্যান্ড সাইডে থাকছে 1 থেকে 5, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে 6 থেকে 10। আবার লেফটে যখন 1 থেকে 5 আছে, সেখানে আবার আমরা যদি স্প্লিট করি, মিড ভ্যালু বের করি, তাহলে 1 থেকে 3 এবং 4 to 5। 1 থেকে 3 যখন, তখন 1 থেকে 2, 3 to 3। 1 থেকে 2 যখন, তখন 1 1 2 2। ঠিক আছে, তাহলে ট্রি কল, এটা আমরা প্রথম কি কাজ করলাম, পার্টিশনটা করা হলো। এর পরের কাজ হচ্ছে যখন তুমি অ্যান্সারটা চাচ্ছ, সে অ্যান্সারটা কিভাবে পাবা, এই যে 1 1 2 1 2 3 4 5 5 এভাবে করে ট্রি মার্জ করা হচ্ছে এই অংশটা, বটম থেকে এবার টপে চলে আসছে। তাহলে এই হলো আমাদের মার্জ সর্টের ট্রি কল। এখানে এই যে কাজটা করা হয়েছে, আমি যে প্রথম যে অংশটা দেখানো হয়েছে, এই ট্রি কলটা যদি আমরা দেখি, তাহলে এর অ্যালগরিদমটা হচ্ছে এই ধরনের, যে আমরা কি করব, ডিভাইড পি যদি একটা ভ্যালু থাকে, আমরা তাকে স্প্লিট করছি, এবং আমরা প্রতিটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আবার কল করছি। আবার আমরা মার্জ সর্টকে কল করছি, লো থেকে মিড, মিড প্লাস 1 থেকে হাই, এভাবে কাজটা চলতেই থাকবে। এবং সবার শেষে আমরা এখানে যে লো, মিড এবং হাই ভ্যালু আছে, তাদেরকে আমরা মার্জ করছি। দ্যাট মিনস আরেকটা প্রসিডিউরকে কল করলাম মার্জ। সে মার্জ কাজ করবে কিভাবে, সেটা কিন্তু এই ট্রিতে দেয়া আছে, যে মার্জটা কাজ করছে এইভাবে। এখন এইটাকে যখন আমরা অ্যালগরিদম হিসেবে দেখাই, তাহলে এটা হচ্ছে তার অ্যালগরিদম, অর্থাৎ টু সর্টের সাবে রেখে আমরা যখন মার্জ সর্টের মাধ্যমে মার্জ করছি। তাহলে মার্জ সর্ট আমরা দেখলাম যে কি করবে কাজটা, প্রথমে স্প্লিট করছে এবং পরবর্তীতে মার্জ করছে। এখন এই অংশটাকে যদি টাইম কমপ্লেক্সিটি রিপ্লেস করি হিসাবে দেখি, তাহলে হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম প্রয়োজন। n = 1 যদি হয়, আমরা ধরে নিচ্ছি যে একটা কনস্ট্যান্ট একটা টাইম প্রয়োজন। আদারওয়াইজ আমাদের দুটো ভাগ করছি এবং মার্জ করছি, তাহলে দুটো ভাগের জন্য লাগছে t(n/2)। যেহেতু দুটো ভাগ আলাদা আলাদা কাজ করবে, তাহলে টোটাল অ্যালগরিদমের জন্য প্রয়োজন tn। যেহেতু দুই ভাগ করছি, তাহলে এক ভাগের জন্য লাগবে t(n/2), আরেক ভাগের জন্য t(n/t), অর্থাৎ একসাথে বলা যায় 2t(n/2) প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট। যতগুলো যখন আমরা মার্জ করব, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই কিন্তু একসাথে মার্জ হচ্ছে, n নাম্বার অফ এলিমেন্টস। সেই ক্ষেত্রে আমাদের n নাম্বার অফ এলিমেন্টস এর জন্য একটা মার্জিং টাইম প্রয়োজন আমার। এখন এখানেও আমরা আগের ক্লাসে দেখিয়েছি যেভাবে আমরা কম্পারিজন কমপ্লেক্সিটিটা বের করে থাকি রিকার্সিভ প্রসিডিউর ব্যবহার করে সাবস্টিটিউশন মেথডে। সেই সাবস্টিটিউশন মেথড ব্যবহার করে দেখা যাচ্ছে যে t(n) = চলে আসছে big of n log n। আমার কিন্তু অ্যান্সার কিন্তু আসলে ছিল an + cn log n। এখন এর মধ্যে আমার হাইস্ট হচ্ছে n log n, সো আমার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হবে big O of n log n। তাহলে এটা হচ্ছে মার্জ সর্টের কমপ্লেক্সিটি। ঠিক আছে।
তাহলে আমরা এতক্ষণ দেখলাম ম্যাক্স মিনের কমপ্লেক্সিটি এবং মার্জ সর্টের কমপ্লেক্সিটি। এরপর আমরা দেখব ডিভাইড অ্যান্ড কনকোয়ারের আরেকটা অ্যাপ্লিকেশনস, কুইক সর্ট অ্যালগরিদম। একই কথা, প্রত্যেকটাতে একই কথাই বলছি, ডিভাইড করো, কনকোয়ার করো, কম্বাইন করো। মার্জ সর্টে যেমন ছিল ডিভাইড করব দুটোকে, তারপর আমরা কনকোয়ার করব এবং সবার শেষে মার্জ করব। এখানেও একই কথা, প্রথমে পার্টিশন করব, টোটাল নাম্বার অফ ভ্যালু আছে তাকে দুই ভাগে ভাগ করা হলো, প্রথম পার্টিশন, সেকেন্ড পার্টিশন, এবং পরবর্তীতে দেখো এখানে ডটেড শেড দিয়ে বোঝানো হচ্ছে যে আমার বিভিন্ন ভ্যালু আছে, তাকে দুই ভাগ করা হলো এবং সেই শেডগুলো থেকে আমরা একটা সর্টেড লিস্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ কুইক সর্ট কে এবং n-k সর্টেড লিস্ট আমরা কম্বাইন করে ডিভাইড, কনকোয়ার এবং কম্বাইন। ঠিক আছে, আমরা এখানে তোমরা কুইক সর্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচারে করেছো। কুইক সর্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচারে যেটা করেছিলে সেখানে কি ছিল, সেখানে তোমরা যে প্রসিডিউরটা মেনটেন করেছো তা ছিল যে যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ সেটা ফার্স্ট এলিমেন্ট হতে পারে, তাকে একটা পিভট এলিমেন্ট হিসেবে ধরে নিই। পিভট এলিমেন্ট হিসেবে ধরে তাকে আমরা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে আমরা কম্পেয়ার করি। যতক্ষণ পর্যন্ত যখন আমরা রাইট থেকে লেফটে কম্পেয়ার করি তার থেকে যেন বড় না থাকে, ভ্যালু না থাকে, আবার লেফট থেকে যখন রাইটে কম্পেয়ার করি তার থেকে যেন ছোট ভ্যালু না থাকে। অর্থাৎ প্রথম এলিমেন্টকে যদি আমি পিভট এলিমেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পিভট এলিমেন্টটাকে তার ফাইনাল পজিশন দেয়া, এমনভাবে যেন তার লেফটে ছোট, তার থেকে ছোট ভ্যালু না থাকে, রাইটে যার থেকে বড় ভ্যালু না থাকে। এটা কিন্তু তোমরা ডাটা স্ট্রাকচারে করে আসছো। এই যে মেথডটা, এই মেথডটাকেই বলা হচ্ছে হোয়াটস ক্লেভার মেথড। Using What's Clever method for partitioning a set of elements about a chosen element. যে কোনো একটা chosen এলিমেন্টের মাধ্যমে যখন তুমি একটা পার্টিশন কমপ্লিট করছো তাকেই বলা হচ্ছে What's Clever মেথড। তাহলে তোমরা যে ডাটা স্ট্রাকচারে যে মেথডটা অ্যাপ্লাই করেছিলে সেই মেথডটাই কিন্তু এখানেও কিন্তু সেটাই আছে। হয়তো একটু ডিফারেন্ট মনে হতে পারে ইনিশিয়ালি, কিন্তু আসলে ডিফারেন্ট না। একইভাবে যে কাজটা করা হয়েছে, যে সাপোজ 65 যদি বলি প্রথম এলিমেন্ট, পিভট এলিমেন্ট, তাহলে সবার শেষে দেখো 65টা হচ্ছে এমন একটা তার ফাইনাল পজিশন পাবে যার লেফটে তার থেকে ছোট এলিমেন্ট থাকবে, রাইটে তার থেকে বড় এলিমেন্ট থাকবে। এই যে একটা ফাইনাল পজিশন একটা এলিমেন্ট পেয়ে গেল, এই কনসিডার অনুযায়ী টোটাল এলিমেন্ট লিস্টকে দুই ভাগে ভাগ করা হলো, এটাই হচ্ছে আমাদের হোয়াটস ক্লেভার মেথড। অনেক সময় পরীক্ষায় আসে যে ডেসক্রাইব হোয়াটস ক্লেভার মেথড বা ইউজিং হোয়াটস ক্লেভার মেথড, পারফর্ম দ্য কুইক সর্ট অ্যালগরিদম ফর দ্য ফলোইং লিস্ট অফ নাম্বারস। তাহলে পাজলড হওয়ার কিছু নেই, আমরা নর্মালি যে প্রবলেম সলভ করে আসছি, করেছি বা করব, সেটাই আমরা হোয়াটস ক্লেভার মেথড হিসেবে ট্রিট করি। ঠিক আছে, তাহলে এখানে অ্যালগরিদমটা আমাদের একটু দেখতে হবে। তাহলে আমাদের অ্যালগরিদমটা দেখার আগে আমরা একটু ম্যাথসটা ক্যালকুলেশনটা করি। এখানে যে ছবিটা দেয়া আছে সেখানে হচ্ছে যে সিম্পল কথা, পার্টিশন করব। এতক্ষণ পর্যন্ত আমরা যে পার্টিশনটা করেছি, মার্জ সর্টের কথা বলো বা ম্যাক্স মিনের কথা বলো, সেখানে পার্টিশন ছিল 1 + 5 = হচ্ছে আমার 1 + 10 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্স, স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। আমরা সেভাবে কিন্তু পার্টিশন করেছি, কিন্তু হোয়াটস ক্লেভার মেথড অনুযায়ী কিন্তু আমরা সেভাবে পার্টিশন করছি না। হোয়াটস ক্লেভার মেথড অনুযায়ী আমরা যখন পার্টিশন করবো সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে ধরে। এখন সেই এলিমেন্টটা হতে পারে প্রথম এলিমেন্ট, হতে পারে সেকেন্ড এলিমেন্ট, হতে পারে লাস্ট এলিমেন্ট। এটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কোনটাকে ধরছো। তুমি যে এলিমেন্টকে ধরবে তোমার অ্যালগরিদম কিন্তু সেভাবে চেঞ্জ করে ফেলতে হবে। আমি এখানে যে অ্যালগরিদমটা দেখাচ্ছি সেইখানে আমাদের প্রথম অ্যারের যে প্রথম এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে কাজ হবে, সাপোজ আমার 9টা ডাটা আছে, 10 নম্বর ডাটাকে ইনফাইনিট রাখা হয়েছে। আমি তাহলে প্রথম এলিমেন্টকে যেহেতু পিভট এলিমেন্ট ধরেছি, আমি কাজ আরম্ভ করব 2 নাম্বার ডাটা থেকে এবং কাজটা অ্যাডভান্স হবে 9 পর্যন্ত। তাহলে দেখো i হচ্ছে 2, j হচ্ছে 9। এখানে 10 কিন্তু প্লাস ইনফাইনিট, এটা না দিলেও চলে, দেয়া আছে যে ইনফাইনিট একটা ভ্যালু আমরা দিয়ে রেখেছি। তাহলে প্রথম কাজ হলো 65, আমরা কম্পেয়ার করব কিভাবে, আমি i এর মান বাড়াবো, j এর মান কমাবো। ওই যে আমরা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটের কনসেপ্ট বলেছি সেটাই। দেখো
এখান থেকে যখন এদিকে যাব তার মানে 2 এর 2 3 4 5 করে যাবে, আবার এদিক থেকে যখন এদিকে আসবো তার মানে হচ্ছে রাইট থেকে লেফটে আসছে তখন কমাচ্ছি 9 8 7 করে আসবে। তাহলে বাড়াবো মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাব। ম্যাম বলো ম্যাম এই মেথডে তো আপনার কুইক সর্টের মতো ফার্স্ট সাব লিস্ট সেকেন্ড সাব লিস্ট এগুলো খোঁজার দরকার নেই, তাই না? এই যে ফার্স্ট সাব এই যে বের হয়ে গেল। ও আচ্ছা, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। জি ঠিক আছে, সাবলিস্ট বের করার জন্য এই কাজটা, মানে এখানে শুধুমাত্র অল্প একটু অংশ দেখার, প্রথম সাবলিস্ট সেকেন্ড সাবলিস্ট বের করাটুকুই দেখানো হয়েছে, বাকিটুকু কিন্তু করা হয়নি এখানে আর। জি মিস। আচ্ছা, তাহলে এখানে যদি ছবিটার দিকে খেয়াল করো, এখানে যেটা হবে যে আই এর মান বাড়াচ্ছি, জে এর মান কমাচ্ছি, এটা আসলে হচ্ছে যে লিটারালি রিপ্রেজেন্ট করছে আমরা যেটা তোমরা যেটা পড়ে আসছো ডাটা স্ট্রাকচারে, যে লেফট থেকে রাইটে যাব, রাইট থেকে লেফটে যাব, ডান থেকে বাম, বাম থেকে ডানে যাচ্ছি। এখন ডান থেকে বাম, বাম থেকে ডানে তো লিটারালি বলছি, সেটাকে আমরা যখন এক্সপ্রেশন হিসেবে দেখাতে চাই তার মানে হচ্ছে আই এর ভ্যালু যদি 2 থেকে আরম্ভ করো, লেফট থেকে রাইটে যাবা মানে হচ্ছে 2 এর ভ্যালু বাড়াবো এক এক করে, আর রাইট থেকে লেফটে আসা মানে হচ্ছে কমানো। ঠিক আছে, তাহলে বাড়াবা এবং কম্পেয়ার করবা, কমাবা এবং কম্পেয়ার করবা। তাহলে আই এর ভ্যালু বাড়ালাম, আই এর ভ্যালু জে এর ভ্যালু কমালাম, তখন কি হলো আমরা কম্পেয়ার করছি। ঠিক আছে, এখন কি কথা কম্পেয়ার হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যালগরিদমে দেয়া আছে। তাহলে এখানে আমি পেলাম যেটা, যে এখানে পেলাম 2, এখানে পেলাম 9, তারপর আমাদের যেটা আসছে 45 এবং 70। ঠিক আছে, অর্থাৎ 45 ছিল 9 নম্বরে, সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করে ফেলেছি, ইন্টারচেঞ্জ। তাহলে ইন্টারচেঞ্জ করে 45 চলে আসলো এখানে, 70 চলে গেল এখানে। এবার আমরা আবার আই এর ভ্যালু জে এর ভ্যালু চেঞ্জ করছি, আই এর ভ্যালু বাড়াচ্ছি, জে এর ভ্যালু কমাচ্ছি, 4 আর 7। তাহলে এখন আছে আমার 75 আর 50, এর মধ্যে আমার 50 যেহেতু স্মলার তাহলে 50 চলে আসবে, ইন্টারচেঞ্জ করে চলে আসবে সামনে, 75 চলে গেল পিছনে। এর পরেরটা হচ্ছে 80 55, আমরা এদের মধ্যে কম্পেয়ার করছি, 80 কে পেছনে নিয়ে গেলাম, 55 কে সামনে নিয়ে আসলাম। 85 60 আমরা একে কম্পেয়ার করলাম এবং এখান থেকে আমরা 60 সামনে চলে আসলো, 85 চলে আসলো। এই কাজটা করতে থাকবে যতক্ষণ না আই লেস দেন জে থাকে। যখন আই এর ভ্যালু 6 হয়ে গেল, জে এর ভ্যালু 5 হয়ে গেল, দ্যাট মিন্স আই ইজ গ্রেটার দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টপ করে দিব এবং প্রথম যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সাথে আমরা যে আই এর ভ্যালুটা আছে সেটার সাথে কম্পেয়ার ইন্টারচেঞ্জ করে কম্পেয়ার করব এবং ইন্টারচেঞ্জ করে আমরা তাকে একটা ভ্যালুতে নিয়ে আসবো। তাহলে এই ছবিটা জাস্ট এখানে যা লেখা আছে, যেভাবে লেখা আছে সেটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার, আমাদের অ্যালগরিদমটা দেখতে সহজ হবে। কি কাজ করছি দেখো, প্রথমটা আমি ধরে নিলাম যে প্রথম এলিমেন্ট হচ্ছে আমার পিভট এলিমেন্ট, দ্যাটস ওকে। তারপর আমি আরম্ভ করছি 2 থেকে লাস্ট পর্যন্ত, কম্পেয়ার করছি 2 আর 9, এই দুটো ভ্যালু আমরা কম্পেয়ার করছি। যদি আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডার তাহলে আমাদের 45 এখানে চলে আসবে, 70 চলে আসবে এখানে। যদি ডিসেন্ডিং অর্ডার বলি তাহলে কিন্তু আমাদের সেটা হবে না, তাহলে 70 যা ছিল তাই থাকবে, 45 এখানেই থাকবে। এরপরের কাজ হচ্ছে 2 এর পর এবার আই এর ভ্যালু বাড়াবো, দ্যাট মিন্স 3, জে এর ভ্যালু কমাবো 8, তাহলে 3 আর 8 এর মধ্যে এবার কম্পেয়ার, যদি প্রয়োজন ইফ নেসেসারি আমরা চেঞ্জ করব। এরপর 4 আর 7 এর মধ্যে কম্পেয়ার, 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার, এবং সবার শেষ হচ্ছে 6 আর 5 যখন যাচ্ছে তখন আমরা সেটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে আমরা এই 5 নাম্বার পজিশন আই এর যে ভ্যালুটা আছে তার সাথে প্রথম ভ্যালুটাকে ইন্টারচেঞ্জ করছি এবং দেখা যাবে যে এই ইন্টারচেঞ্জ করার ফলে 65 প্রথম এলিমেন্ট ছিল, তার বামে একটা সাবলিস্ট তৈরি হবে যাদের ভ্যালু কিনা 65 থেকে কম এবং ডানের ভ্যালুটা 65 থেকে বেশি। তাহলে এই সাবলিস্ট তৈরি করার জন্যই কিন্তু এতগুলো স্টেপস করে আসতে হয়েছে, এবং পরবর্তীতে এই প্রথম সাবলিস্টটি কিন্তু আবার এভাবেই কাজ করবে, সেকেন্ড সাবলিস্ট এভাবেই কাজ করবে, ওখান থেকে তোমার থার্ড ফোর্থ সাবলিস্ট যা আসবে তারা কিন্তু রিকার্সিভ অর্ডারে এভাবেই কাজটা করতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কুইক সর্ট অ্যালগরিদম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা বলি যে কুইক সর্ট অ্যালগরিদমের 65 সাপোজ আমাকে সর্ট করতে হবে, দুটো ভাগে ভাগ করবে, তাহলে ওর্স্ট কেস কখন হবে? ওর্স্ট কেস হবে যদি আমাদের এই ভ্যালুটা প্রথমেই থাকে এবং বাকি সবগুলো ভ্যালু এর থেকে, যদি আমরা বলি যে অ্যাসেন্ডিং অর্ডার, সেটা যদি বড় না হয়, ছোট না হয়,
তাহলে কিন্তু আমাদের এই ধরনের একটা কনসেপ্ট আসতে পারে। আবার আমাদের ওয়ার্স্ট কেস হতে পারে, বেস্ট কেস আছে, আবার এভারেস্ট কেস আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে আমরা দেখব। সরি। তাহলে এখানে আমরা যে ম্যাথসটা দেখেছি সেই ম্যাথসটা অনুযায়ী আমরা যদি অ্যালগোরিদম দেখি, সেই অ্যালগোরিদম হচ্ছে এখানে কি হবে দেখো। প্রথম পার্টিশন করব, একটা পার্টিশন প্রসিডিউরকে কল করলাম, দ্যাটস ওকে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে দেয়া আছে এ পি কিউ প্লাস 1, ঠিক আছে। এ হচ্ছে অ্যারে, পি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, কিউ প্লাস 1 ওই যে 10 বলেছিলাম সেই 10, অর্থাৎ তাহলে পি থেকে কিউ হচ্ছে আমার অ্যারে লিস্ট। এখন পি কিউ কেন বলেছি আমি 1 থেকে 10 বা 1 থেকে n কেন বলি নাই, কারণ হচ্ছে পি কিউ বলার কারণটা হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি। এখন পি এর মান তুমি যদি 1 ধরো তাহলে তোমার 1 নাম্বার থেকে আরম্ভ করবে কাজটা। এখন নাম্বার অফ লিস্ট যদি থাকে 1000, তুমি 299 নাম্বার থেকে আরম্ভ করছো, তাহলেও এই অ্যালগরিদমটা কাজ করবে, জাস্ট পি এর ভ্যালুটা 299 থেকে দিবে, এইটুকুই কথা। তাহলে প্রথমেই অ্যালগরিদম কুইকসর্ট কি কাজ করছে, পার্টিশন করছে। কাকে করছে, পার্টিশনটা করছে একটা প্রসিডিউর পার্টিশনের মাধ্যমে। তাহলে পার্টিশন করে আমি যে পেলাম, অর্থাৎ এতক্ষণ আমি যে 65টা পেয়েছি সেই 65 বের করার প্রসিডিউর এখানে। 65টা বের করার ফলে আমার বাম দিকে একটা সাবলিস্ট তৈরি হবে, ডান দিকে একটা সাবলিস্ট তৈরি হবে। তাহলে বাম দিকের জন্য আমি আবার আরম্ভ করছি পি থেকে জে মাইনাস 1, জে যেহেতু আমার পার্টিশন লিস্ট, তাহলে জে মাইনাস 1 হচ্ছে আমার ফার্স্ট সাবলিস্ট, আর জে প্লাস 1 হচ্ছে সেকেন্ড সাবলিস্ট। আর পি থেকে কিউ যেহেতু আমাদের এলিমেন্ট, তাহলে পি থেকে জে মাইনাস 1 হচ্ছে ফার্স্ট সাবলিস্ট, জে প্লাস 1 থেকে কিউ হচ্ছে সেকেন্ড সাবলিস্ট। তাহলে অ্যালগরিদমটা কাজ করবে। প্রথম কথা হচ্ছে আচ্ছা, তাহলে কুইকসর্ট অ্যালগরিদমটা আমাদের কাজ করছে এখান থেকে যে যে এক্স্যাক্টলি। আর ওই যে ক্যাপিটালে গেলাম যে তখন ভাইয়া ছিল, ভাইয়া বাসায় নামাই দিয়ে গেছে। তোকে দেখতে পাচ্ছ? জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কুইকসর্ট আমাদের কুইকসর্ট অ্যালগরিদম পি টু কিউ, স্টার্টিং পজিশন পি কিউ। তাহলে প্রথম কথা যে একটা পার্টিশন এলিমেন্ট পাবো, তাহলে আমি আরেকটা দুটো সাবলিস্ট পাচ্ছি, পি থেকে জে মাইনাস 1 এবং জে প্লাস 1 থেকে কিউ। এখন আসি যদি এই পার্টিশনটা কিভাবে কাজ করছে। পার্টিশনটা কাজ করবে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে প্রথম এলিমেন্টকে ধরে নিলাম পিভট এলিমেন্ট, তাহলে আই জে, আই হচ্ছে স্টার্টিং এলিমেন্ট, জে হচ্ছে এন্ডিং এলিমেন্ট। আমরা আই এর মান বাড়াবো, কম্পেয়ার করব, এবং জে এর মান কমাবো, কম্পেয়ার করব। যখন আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে আমরা একটা ইন্টারচেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ করে আই এর ভ্যালুটা জেতে, জে এর ভ্যালুটা আইতে নিয়ে আসছি, এবং এই যে ইন্টারচেঞ্জ করছি সেটা আমাদের নর্মাল যে ইন্টারচেঞ্জের জন্য একটা টেম্প ভ্যালু নিয়ে লাগে, আমরা সেভাবে একটা ভ্যালু নিয়ে কাজটা কমপ্লিট করছি। অর্থাৎ এই হচ্ছে আমাদের পার্টিশন এবং কুইকসর্ট, ঠিক আছে। এটা একটু দেখবে। এবং আজকে তারপরে হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। দেখো ওয়ার্স্ট কেসটা, worst case gives a worst case behavior when the set is already sorted. অর্থাৎ n সংখ্যক এলিমেন্ট আছে, আমাকে একটা পিভট এলিমেন্ট নিয়ে দুটো সাবলিস্ট তৈরি করতে হবে। কিছুক্ষণ আগেই বলেছি যদি অলরেডি সর্টেড থাকে তাহলে কোনো ইন্টারচেঞ্জ হচ্ছে না, কিন্তু তাহলে প্রথম এলিমেন্টটাই আমাকে n থাকছে, n থেকে আমি পরবর্তীতে পাচ্ছি আরেকটা সাবলিস্ট n-1 ভ্যালুর জন্য। আবার n-1 যখন পিভট এলিমেন্ট হবে সেক্ষেত্রে আমি পাচ্ছি n-2 ভ্যালুর জন্য। এভাবে করে টোটাল 1 পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিনস ওয়ার্স্ট কেস টাইমিং যদি হয়, আমি 1 থেকে n পর্যন্ত যদি যোগ করি, তাহলে আমি ছোটবেলায় শিখে আসছিলাম সূত্র n × n + 1 / 2, সেই ইকুয়েশন থেকে আমরা যেটা ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি পাই, big O of n² ফর কুইকসর্ট অ্যালগরিদম। ওকে, এরপর আসি আমরা এই অংশটাতে। বেস্ট কেসে যদি বলি যে, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম।
আচ্ছা, এখানে যদি আমরা বেস্ট কেস বলি n সংখ্যক এলিমেন্ট থাকে, বেস্ট কেস হচ্ছে জাস্ট ইকুয়াল দুটো ভাগ ভাগ হবে, ইকুয়াল করে করে আসছে, n/2 n/2 করে আসছে। এবং আমার এখানে দেখাচ্ছে ইন্টারনেট নাই, কিন্তু তাহলে বুঝতে পারছি না আমি। ম্যাম মাঝে মাঝে একটু আটকায় যায়। আচ্ছা আচ্ছা, n/2 n/2 কে যদি আমরা ইকুয়াল ভাগ করি তাহলে হচ্ছে n/4 n/4 এভাবে। ম্যাম আপনার এখানে আমাদের মাইক্রোফোন মিউট করে। n আছে n/2, এভাবে করে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাম আপনার মাইক এতক্ষণ বন্ধ ছিল, কিছু শুনতে পারিনি। আচ্ছা, তাহলে বেস্ট কেস যখন আমরা বলছি তখন আমাদের দুটো ভাগে ভাগ হচ্ছে, এভাবে করে আমরা যেটা পাবো তা হলো big O of n log n হচ্ছে বেস্ট কেসের জন্য, রিকারশন ট্রি ফর বেস্ট কেস। তাহলে রিকারশন ট্রি ফর বেস্ট কেস পার্টিশন। তাহলে আমরা দেখলাম ওর্স্ট কেসের জন্য, বেস্ট কেসের জন্য। আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এভারেস্ট কেসের জন্য, সেটা আমরা আজকে আর দেখবো না, আমরা আজকে একটুকুই দেখবো। এখন তুমি প্রথম থেকে আবার একটু দেখো কি বলেছি আজকে আমরা যা করেছি তা হচ্ছে ম্যাক্স মিন, এবং এই অ্যালগরিদমটার টাইম কমপ্লেক্সিটি কত হবে। আমরা মার্জ সর্ট দেখেছি, মার্জ সর্টের একটা হ্যান্ড সিমুলেশনের মাধ্যমে কিভাবে ভ্যালুটা বের করতে হচ্ছে, ট্রি কল কিভাবে কাজ করছে তার অ্যালগরিদম দেখেছি, এবং কুইক সর্ট। আমরা কিন্তু মোটামুটি চ্যাপ্টার প্রায় শেষ পর্যায়ে। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা। একটু ঝামেলা আছে, এটা আসলে অ্যালগরিদম কেন কাজ করতেছে। জোরে বলো। পার্থ কিছু বলতে চাচ্ছো? মিস আসলে এটা কুইক শর্টটা কেন কাজ করতেছে এটা বুঝতেছিলাম না। কুইক সর্টটা কেন কাজ করছে না কিভাবে কাজ করছে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ, কুইক সর্ট কিভাবে কাজ করছে, মানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারছো না নাকি? পার্থ শুন। আচ্ছা,
আচ্ছা খেয়াল করে দেখো, এখানে যারা এখন পর্যন্ত যারা আছে একটু দেখো, সময় বেশি আর পাবো না আমরা। এখানে যেটা বলা হয়েছে যে অ্যালগরিদমটা, এখানে খেয়াল করবে যে আমি যে লিস্ট অফ এলিমেন্ট দিয়েছি, ঠিক আছে, এই যে এই লিস্ট অফ এলিমেন্টটাই কিন্তু এমন ভাবে দেয়া হয়েছে যে মনে হচ্ছে যে আই এর মান বাড়াতেই হবে, জে এর মান কমাতে হবে, বারবার বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি ইন্টারচেঞ্জ করছি। এলিমেন্টটাই কিন্তু এই ধরনের, তুমি যদি এলিমেন্ট চেঞ্জ করে দাও তাহলে তোমার অ্যালগরিদমটা হয়তো দেখতে আর একটু সহজ হতে পারে। তারপর আমি আবার একটু বলছি, দেখো আই এর মান বাড়াবো, জে এর মান কমাবো, কিন্তু যখন আই এর মান বাড়াবো তখন আমাকে দেখতে হবে যে আই এর ভ্যালুটা 65 থেকে কম কিনা, ঠিক আছে। আবার জে এর ভ্যালু এখানে দেখো, তাহলে অ্যালগরিদমটা কি বলছি যে আই এর মান বাড়াচ্ছি আনটিল ai is greater than equal to v, আবার জে এর মান কমাচ্ছি যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়াল টু v। এই যে এটা হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচারে তোমরা যখন পড়েছিলে কুইকসর্ট, ওখানে কিন্তু ছিল কথাটা যে আই এর মান বাড়াতে থাকবো, সরি ডান দিক থেকে বাম দিকে আসবো যতক্ষণ না ছোট এলিমেন্ট পাচ্ছি, বাম দিকে থেকে ডানে যাচ্ছি যতক্ষণ না বড় এলিমেন্ট পাচ্ছি, এই ধরনের একটা কথা ছিল। ওই কথাটাই কিন্তু এখানে বলা আছে যে আই এর মান বাড়াচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি গ্রেটার দেন পাবো, আবার জে এর মান কমাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই যে লেস দেন, অর্থাৎ বড় এলিমেন্ট না পাওয়া পর্যন্ত আমি কমাতেই থাকবো, ছোট এলিমেন্ট না পাওয়া পর্যন্ত আমি বাড়াতেই থাকবো। এখন এখানে যে প্রবলেমটা দেয়া ছিল, সে প্রবলেমটার মানে ডাটাগুলোই এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যে এখানে মনে হচ্ছে যে আই এর মান প্রতিবার বাড়ছে, জে এর মান কমছে, আই জের সাথে কম্পেয়ার হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। আসলে কিন্তু সেটা না, আসল কথা হচ্ছে যে তুমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দাও তাহলে তো অ্যালগরিদমটা বুঝতে যে আই এর মান বাড়াচ্ছি 45, আই এর থেকে ছোট, দ্যাট মিনস আমি স্টপ করে দেবো এখানে। এখন এখানে 45 না থেকে যদি 95 থাকতো তাহলে কিন্তু এই স্টেপে আই এর মান 3 হতো না, এর পরবর্তী স্টেপে আই এর মান কিন্তু 3 হতো না। অর্থাৎ এখানে যদি আমার 95 থাকতো তাহলে কি হতো, আমার কিন্তু আই এর মান বাড়বে না, ইন্টারচেঞ্জ হবে না। আবার এখানে যদি আমার 70 না থেকে ছোট সংখ্যা থাকতো, 25 থাকতো, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ হতো না, ঠিক আছে। ইন্টারচেঞ্জটা আই এর মান বাড়াচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রথম সংখ্যাটা বড়। আবার যখন আমরা এই যে ইকুয়েশনটা এখানে দেয়া আছে আনটিল ai গ্রেটার দেন v, v হচ্ছে আমার পিভট এলিমেন্টটা এবং আই হচ্ছে আমার যে সংখ্যাটা, যতক্ষণ পর্যন্ত ai গ্রেটার দেন ইকুয়াল টু v ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকবো এবং aj যতক্ষণ পর্যন্ত লেস দেন v সেটা আমরা কমাতে থাকবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই পার্টিশনটা কাজ করছে। তোমরা আরেকটা সেট অফ এলিমেন্টস নিয়ে, অর্থাৎ এখানে যে ডাটাগুলো দেয়া আছে এই ডাটাগুলো না নিয়ে অন্য ডাটা নিয়ে দেখতে পারো যে সেই ডাটা অনুযায়ী ভ্যালুগুলো আমাদের আসে কিনা। ওকে, কোনো কোশ্চেন আছে এখন আর? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে শেষ করে দেবো ক্লাস, কারণ হচ্ছে আমাদের মনে হয় সময় পাবো না। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হলো এই যে অ্যালগরিদমটা দেয়া আছে তোমরা আরেকটা লিস্ট অফ নাম্বারের জন্য এটা আমাকে দেখাবা নেক্সট ক্লাসে, এটা নেক্সট ক্লাসে করবা এবং করে যদি কোনো প্রবলেম হয় কিনা বা কিভাবে কমপ্লিট করতে হচ্ছে সেটা একটু চেষ্টা করবে বাসায়, যে আরেকটা এলিমেন্ট নিয়ে সেখান থেকে ভ্যালুগুলো দিয়ে কিভাবে ওয়ার্ডস মেথডটা কাজ করছে। তাহলে এই অ্যালগরিদমটা প্রথমে এক্সাম্পলটা দেখবে, পরবর্তীতে অ্যালগরিদমটা দেখবে, তাহলে অ্যালগরিদমটা বুঝতে সহজ হবে, অ্যালগরিদম দুটো দেখবে সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশটা আরম্ভ করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ ম্যাম।